আমি আলোচকবৃন্দের কাছে জানতে চাই যে একটা নির্বাচন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার থেকে ঠিক শুক্রবার 2 দিনে তিনটি ঘটনা মানুষের কাছে বেশ আলোচনার বিষয়। তো আমি প্রথমে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে শরীফুল ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো এবং সাথে সাথে আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে দায়ী করছে, কারো কারো ছবি চলে আসছে প্রকাশ্য মোটরসাইকেলে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার আরেকটা ঠিক কিছুক্ষণ আগে তার সাথেই জনসভায় ছিল এরকম দেখা গেছে। সে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের তালিকায় রয়েছে, যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। আবার কেউ কেউ দায়ী করেছে যে সাদিক কায়েমের সাথেও তার ছবি দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকেও অনেকে ট্রল করছে। আসলে আপনার কাছে সব মিলিয়ে কি মনে হয়, একটা নতুন অস্থিরতার দিকে আমরা এগোলাম? হত্যার জন্যই তো চেষ্টা করা হয়েছে, মাথায় গুলি করছে। দুটো চলন্ত যান, হাদি রিক্সায় ছিলেন আর ওরা বাইকে চড়ে গুলি করেছেন। ব্যাপারটা তো সহজ না, একদম মাথায় গুলি লাগানো, এরকম এক্সপার্ট হ্যান্ড আমার কাছে মনে হয়। আমি চট করে কোনো একটা মন্তব্য করতে চাই না, এই কারণে কি, যখন আমার মন্তব্য যদি পুরো তদন্তের মধ্যে মানুষের মনে, তদন্তকে নিয়ে মানুষের মনে একটা ধারণা ছড়িয়ে দেয়, যে ধারণা আসলে সত্য নয়, হতে পারে। মানুষ তো যার যার মতো করে যার যার চিন্তা থেকে ধারণা করে। এই ধারণাগুলো আসলে মানে তদন্ত কাজের জন্য আমি মনে করি অনেক সময় বাধারও তৈরি করে। আমাদের পুলিশের উপর আমার ভরসা আছে এই কারণে, দেখেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে মা ও মেয়ের একটা হত্যা হলো না? সেখানে যে কাজের মেয়েটা ছিল, সে তার নিজের নাম দেয়নি, তার চেহারা কেউ দেখে নাই, তারপরেও তো 2 দিনের মাথায় গুণ তাকে প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসলো পুলিশ। তা আমার এই আস্থাটা আছে, আমাদের পুলিশ যদি চায় তাহলে ধরতে পারবে, এবং সেই আস্থা থেকে আমি এটাও মনে করি এই ছেলেকে ধরা সম্ভব। ধরলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখন ধরার পর হয়তো বোঝা যাবে। এর আগে রাজনীতি খোঁজাটা আমি মনে করি শোভন না এই কারণে, যেটা আপনি কাকে ধরবেন, কাকে বলবেন, কে করতে পারে, কে করতে পারে না, এগুলো অনেক কিছু। অপরাধ বিজ্ঞানে না একটা কথা আছে, সে কথা আমরা যেটা বুঝি, উনি আইনজীবী না, আরও ভালো বুঝবেন। সে কথাটা হলো গিয়ে যে যখন কোনো অপরাধ ঘটে, প্রথমে তাকাবেন এই ঘটনার জন্য বেনিফিশিয়ারি কে, এই ঘটনাটা ঘটার ফলে লাভ হলো কার। এটা কিন্তু সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে। কাজেই আমি যেভাবে বললাম, হয়তো এর চেয়েও গভীরভাবে, এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন। জুলাইয়ের আন্দোলনের যে মুখগুলি ছিল সামনে, যে কটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এবং অনেকের সঙ্গে তো আমি বিভিন্ন টক শোতেও বসেছি, আমার কাছে ওসমান হাদিকে মনে হইতো যে খুব সিনসিয়ার টাইপের একটা ছেলে, এবং ওর চিন্তা ভাবনা, ও যেটা বিশ্বাস করতো সেটাই বলতো, এবং যখন বলতো খুব উচ্চকিত ভঙ্গিতেই বলতো। যে কোনো মানে এই ধরনের যে একজন লোকের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, সেই মতবিরোধে তার সঙ্গে তর্ক করবেন, তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন, কিন্তু তাকে যে সরিয়ে ফেলার যে প্রবণতাটা, গায়ে হাত তোলাটা, এটা না কোনো সভ্যতা নয়। খুবই আনফর্চুনেট, এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতার দিকে যাচ্ছে, এটা আমি এটা বুঝতে পারি না। গত 15 বছর যখন শেখ হাসিনার শাসন করতেন দেশ, তখন আমরা অনেক কিছু দেখতাম, হেলমেট বাহিনী দেখতাম, অমুক দেখতাম, তমুক দেখতাম, তাদেরকে তো আমরা সরিয়েছি, এগুলো পছন্দ করি নেই বলেই তো সরাইছি। নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা একটা আইনের শাসন আশা করেছি, এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি যে সে আশাটা পূরণ হতে যাচ্ছে। তো এটা ঠিক না, এটা উচিত না মনে করি। এবং যাই হোক, থামিয়ে দেওয়া হয়েছে তার সেই পদচারণা, এবং এরকম হত্যাকাণ্ডের হত্যার চেষ্টা দেখেছি আমরা, সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখেছি আমরা, এবং বিচারবোধ সবকিছুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে। আপনার কাছে কি মনে হয়, অন্তত এই হত্যা প্রচেষ্টাটি কি, যেটি মাসুদ কামাল বললেন যে মোহাম্মদপুরের একটা কাজের বুয়াকে যেভাবে 2 দিনের মধ্যে ধরা হয়েছে, এবং এই যে এইবার দায় চাপানো হবে না, বা এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। একটু আগে ভাই বললেন লাভ কার, আর
মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনার আকাশ জমিন পার্থক্য। সো মোহাম্মদপুরে ওটাকে নিয়ে আসতে চাই না। শোনেন, ভারত বিরোধিতা করবেন, আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন। দেখেন, আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কি লেখছে, গণশত্রু হত্যা জায়েজ, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াই যখন 90 রাজাকার উত্থান হয় তখন 71-এর লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা 90 রাজাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায়। এই যে ফান্ডামেন্টালিজম, এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি। যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায়, যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে, এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে। আজকে অনেকের মুখে বাড়ায়, যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয়, আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি। শোনেন, আপনাকে কিছু উদাহরণ দিই। এটা বিজয়ের মাস বলি, বারবার বলি। তো মেজর এম এ জলিল একটা বই লিখছিল, অরক্ষিত স্বাধীনতা পর্যন্ত, ভাই নিশ্চয় পড়ছে। এই বইয়ের 63 নম্বর পাতায় স্বাধীনতা হলো 16 ডিসেম্বর। ভারত, আবার বলতেছি, ভারত 31শে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন। কি জন্য অ্যারেস্ট করছিলেন? উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে তার প্রতিবাদ করায় একজন সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করছেন 71 সালের কত 31শে ডিসেম্বর। সিরাজ শিকদার কোথায় এ ভাষণ যে দেয়, সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল। হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আওয়ামী লীগ কী করছে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলছে, দিয়ে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে। হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না। হাদিরা বারবার পুনর্জন্ম হয়। হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরপিচাস, আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয়। হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি। এবং আপনাকে একটু দাঁড়ায় দিন, শোনেন, 7ই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান। এবং সেই উদ্ভুত্থান কারা ছিল? মুক্তিযোদ্ধারাই ছিল। সিপাহী জনতার যে, সে তো মুক্তিযোদ্ধারাই ছিল, সে তো আর মোস্তাক এর সরকারের কেউ ছিল না। তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে? যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো। এবং হাদির কাজটা কি, হাদির অপরাধটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তো তার অপরাধ, তার কোনো অপরাধ নেই, তাই না? সন্ত্রাসের মধ্যে জড়িত না, চাঁদাবাদের মধ্যে জড়িত না, কারো জমি নিয়ে কিছু করছে, কারো মেয়ে দিয়ে তুলে গেছে, কিছু না, একটা আদর্শ। তার মানে ভারত কোনো দিন এদেশের যে প্রকৃত আদর্শটা কি? আমার মুক্তিযুদ্ধ আমার স্বাধীনতা আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব, গড়ে তুলব। এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না। ভারত চায় আমাদেরকে করদ্রাষ্ট্র করতে, আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদ্রাষ্ট্রের বিরোধিতা করতে। আর যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে, যারা আজকে আওয়ামী লীগের সময় ইনিয়ে বিনিয়ে কথা বলে, তাদেরকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত। কারণ হাদিদেরকে, এক হাদিকে মেরে বা এক শাহরিয়ারকে মেরে এই আন্দোলনকে কি করা যাবে না, কোনোদিন বেশি স্যার, আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম, আপনি যেটা বললেন আমি ঠিক তারই একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, যে হাদি ভারত বিরোধী কথা বলেছে, হাদি কিন্তু একই সাথে যদি আমি বলি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেছে। আপনি তার বক্তব্য দেখেন, হাদিকে যদি আপনি দেখেন, একই সাথে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিএনপি এবং জামাতকেও ছেড়ে কথা বলেননি, তিনি একই বিষয়ে কথা বলেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে, এটা আমার কথা হচ্ছে যে হাদি যতগুলো বিষয়ে তিনি কথা বলতেন, তিনি আমাদের এই সাম্রাজ্যবাদী, তিনি যে পুঁজিবাদী সমাজ, সেটার বিরুদ্ধে হাদি কথা বলতো। হাদি একটা কথা বলতো যে, যা কেউ যদি তাকে ময়লা পানি ফেলতে চায় বলে দেন, কিন্তু আমি তারপর আপনার দোয়াটা নিয়ে আসবো। তার মানে কি? এবং সে একটা কথা বলছে যে আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছিল। তো সেই জায়গায় আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি শুধু কেন মনে করছেন যে হাদি ভারত বিরোধী কথা বলেছে বলে, বা ভারত বিরোধী কথা বললেই এরকম একটা অবস্থা হতে পারে? আপনাকে একটা জিনিস বলি, মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বলছে, হাদির ন্যারেটিভসগুলোর, হাদির যে কথাগুলো, কারণ হাদিকে তো সেই 36শে জুলাই থেকে তো আমরা একসাথে আসি, দেখতেছি, কথাবার্তা বলতেছি, ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের কথা এই কারণে বললাম, সকাল থেকে ওই পর্যন্ত 10টা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে। হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে। হাদির কাছে কল রেকর্ড আছে, দেখেন 3 দিন আগে হাদি কি বলছে, ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা। আমরা তো ভারতের বিরুদ্ধে, মানে কি একটা জিনিস দেখেন, ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে। 71 মানে কি? ভারত বিরোধিতা করা মানে 71 নিয়ে কথা বলা। আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না, আমি রাজাকার হয়ে গেলাম?
স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ, এই তিনটা পার্টকে এবং এই ভারতীয় আধিপত্যবাদকে মুক্তিযুদ্ধের মধ্যে যে মিশানা, এই যে কুমতলবটা, এই কুমতলবটা কেন? কুমতলবটা কেন? যখন শেখ মুজিবের মধ্যে কিছু বলবে তখন আপনার জীবন, কোন রাজনৈতিক দল বলেন তো? যে আমি আপনাকে থামায় দিই, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো সবাই বলছে, কমিউনিস্ট পার্টির লোকেরা বলেনি, মনি সিংরা বলেনি কোনদিন? আপনি দেখছেন সিআই এজেন্ট এসে কাউকে মেরে ফেলছে? ডক্টর মিলনরা বলেনি? সেই সাথে কিন্তু সিআইএ কিন্তু সারা দুনিয়াতে না, আপনি একটা উদাহরণ দেন যে বাংলাদেশের ইতিহাসে, বা আপনি একটা জিনিস বলেন, এই যে এই বইয়ের কথা বললাম, আরো বইগুলো আছে। আমাদের দেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া, আমাদের বুদ্ধিজীবীদের সিআইএ হত্যা করেনি ভাই। আর আজকে যে কথা বললাম, যেখানে আমি উদাহরণ দিলাম, দেখালাম গত 3 দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে, কেন হুমকি আসছে, ভারত থেকে কেন নাম্বারগুলো আসতেছে। আজকে যে ছেলেটার ছবি দেখলেন, না না, যে একটা ছেলে, না একটা ছেলের ছবি দেখতেছেন, সে কোন দলের? তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল, তাকে বের হলো কিভাবে, তাকে আবার ছাড়লো কিভাবে? লিঙ্কগুলো দেখেন। ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে, তফসিল ঘোষণা হচ্ছে, এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হঠাৎ করে কি তার এত বড় হঠাৎ সাহস হলো, তাকে রয়টার্সে কিভাবে সাক্ষাৎকার দিতে দিল? কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আওয়ামী লীগের প্রেতাত্মাই প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকে রাখা হয়েছে কেন? আপনি যেভাবে বললেন যে ৭১ মানেই ভারত বিরোধিতা নয়, বা ভারত বিরোধিতা মানে ৭১-এর বিরোধিতা মানে ৭১-এর নয়। আপনি যেমনটি বলছেন যে সেই দলের যে প্রধান তিনি বলেন সিরাজ শিকদার কোথায়। আমার একটা প্রশ্ন, এটাও তো আরেকটা ইতিহাসের অংশ আছে, এগুলো আপনারা কেন বলেন না যে যখন শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে আসলেন, তিনি আসার পরে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন ভারতীয় ফোর্স বাংলাদেশ থেকে কবে যাবে। এটাও তো সত্য ইতিহাসের অংশ। এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনও জাপানে আমেরিকান সৈন্য অবস্থান করছে, এখনও রাশিয়ার অনেক সৈন্য সেখানে অবস্থান করছে, ইতিহাসের যার যে অংশ সেইটুকু তো আপনি অস্বীকার করবেন না। সাথে আমি আরেকটু যোগ করি, বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির এই কয়েকদিন আগে একটা বক্তৃতায় তিনি বলেছেন, তিনি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসেবে বলেছেন। আমি তার নিজে বক্তব্যটা শুনেছি। আবার আমরাই যখন বলি, তখন যখন বলি সেই অংশগুলো কেন প্রকাশ করি না, এটা নিয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে জিজ্ঞেস করছিলাম, একটার পর একটা দৃশ্যপট ঘটতে থাকে যখন সে দেশের টলটলায়, মানে একটা তো হচ্ছে প্রশাসনের অবস্থা যেই অবস্থায় দাঁড়িয়েছে, কেবল একটি হত্যাকাণ্ডই পুরো দেশবাসী, হত্যাকাণ্ডের চেষ্টা পুরো দেশবাসীকে দাঁড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরের পর থেকে মানুষের আসলে এক ধরনের আতঙ্ক। ঠিক নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, সামনে দিনগুলো আপনি কীরকম প্রত্যাশা করছেন? দেখেন, আসলে প্রত্যাশাটা আমি সবসময় ভালোটাই করি, কারণ আমরা যদি দেশে কোনো অস্থিরতা হয় সেটা তো আমাকেও স্পর্শ করে, তখন তো আমার জীবন অস্থির হবে, তাই না? পুরো একটা ঘর যদি নড়তে থাকে, যখন ভূমিকম্প যখন হবে, আপনি এটা আশা করতে পারবেন না যে আপনি চেয়ারটা ঠিক থাকবে, আপনি চেয়ারটাও কিন্তু নড়বে। কাজে অস্থিরতা তো আমি অবশ্যই প্রত্যাশা করি না, কিন্তু নমুনা আমার কাছে ভালো ঠেকছে না। নমুনা ভালো ঠেকছে না এই কারণে, যে কথাটা শাহরিয়ার ভাই বললেন যে এই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল এই আন্দোলনের পরে, অগাস্টের পরে 2বার নাকি অ্যারেস্ট হয়েছিল শুনছি আমি। এখন তো বলা যাবে না যে সরকার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে ছেড়ে দিয়েছে, তা তো বলা যাবে না। ছেলেটা ছাত্রলীগের একটা কমিটিতে ছিল, কিন্তু দেখেন ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদে এসেছিল, গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তাকে 2বার জামিন, দ্রুতবেগে তার জামিন হয়ে গেল। আবার তার সঙ্গে সে হাদির সঙ্গে দেখলাম সে বসেও আছে ইনকলাব মঞ্চে, কালচার সেক্টর, তার মানে হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল। তা হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করতো? আমি কিন্তু জানি না ব্যাপারটা, আমি মানে আমার প্রশ্ন মনে মনে যাচ্ছে এগুলো। সাদিক কায়েমের সঙ্গে তার ছবি ছিল, ঠিক আছে, সাদিক কায়েমের সঙ্গে থাকতে পারে এই কারণে সাদিক কায়েমও তো একসময় ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা তো সার্জিস ছিল, হাসপাতাল ছিল, তারও হ্যাঁ, ওরা তো গুপ্ত অবস্থায় ছিল না। সাদিক কায়েম তো শিবিরের নামে ছিল না, সে তো ছাত্রলীগের নামে ছিল, ওখানে ফরহাদ ছিল, আর সবাই ছাত্রলীগের সঙ্গে ছিল। তো হয়তো এই ছেলেটাও ছিল কিনা আমি বলতে পারবো না কিছু। তা নাহলে তার সঙ্গে এদের সঙ্গে 2বার সে কীভাবে মুক্তি পায় এবং 2বার তার জামিন কিভাবে হয়, এগুলি কিন্তু আমার মনে হয় এটা আমার বলার দরকার নেই। এগুলি আমার মনে হয় মানে এগুলি তদন্ত হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আসবে। তারও চেয়ে বড় কথা, সিসি ফুটেজ থেকে যে দেখানো হচ্ছে যে সে পৃথিবীতে যাচ্ছিল, ধারণা করছে ওইগুলি করেছে। যদি ওইগুলি করে তাহলে তার সঙ্গে হাদির সম্পর্কে অত ভালো হয় কীভাবে? হাদির পাশে সে বসেছিল, যে ভিডিও দেখলাম একটা আমি, হাদির পাশে সে বসে আছে।
তো এইগুলি না আলোচনা করতে হবে, তদন্ত করতে হবে এবং দেখতে হবে যে এটা কে ঘটালো, কেন ঘটালো। কারণ আমার এটা দেখতে হবে এই কারণে কি, আমি বলি আপনাকে, এই আন্দোলনের সময় অনেক অস্ত্র কিন্তু লুটপাট হয়ে গেছে। তো অস্ত্রগুলি কোথায়? নিশ্চয়ই এগুলি অস্ত্র তো ব্যবহারের জন্য নেয় লোকে, তাই না? যারা লুটপাট করেছে তারা যদি ভদ্রলোকই হতো তাহলে তারা ফেরত দিত, বলছে যে আমরা আন্দোলনের সময় লুট করে নিয়ে আসছি, এগুলো আমরা ফেরত দিয়ে দিলাম। এবং অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে, উদ্ধারের চেষ্টা করা হয়েছে, তারপরে তো সব উদ্ধার করা যায়নি। সেই অস্ত্রগুলো নিশ্চয়ই একটা ব্যবহারও হতে পারে, এবং সেই অস্ত্রের ব্যবহার মানেই তো একটা সংঘাত, মানেই তো একটা অস্থিরতা। দেখেন, আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এটা যাওয়া জরুরি, নির্বাচন হওয়াটা জরুরি ভাই, যত কিছু বলেন আপনি। তো এখন যদি নির্বাচনের দিকে আমরা যাই, সেক্ষেত্রে যে এই সমস্ত প্রত্যেকটা ঘটনা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আমরা এতদিন বলতাম, আমি এই যে অনেকবার বলছি তারেক রহমান আসে না কেন, আমি অনেকবার বলছি কিন্তু এই জায়গায়। তাই এই যে ঘটনাটা ঘটলো, তারেক রহমান যদি বলে যে আমার জীবনের নিরাপত্তা কে দিবে, যদি উনি বললে তো আর মানে 25 তারিখে আসতে চাইতো না, ধরে নিলাম 25 তারিখে আসবেন, যদি উনি বলেন তাহলে কী হবে? একটা অস্থিরতা না, এটা একটা মানুষের মনে একটা শঙ্কা। তো হাদি ও কোনো পলিটিক্যাল পার্টির লিডারও না, কোনো পলিটিক্সও সে করে না, কিন্তু সে একটা আপনার কালচারাল একটা করে অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাকে আপনি। তো সে তো কারোর জন্য সে এতে করে পাকা থাকে ময়দা নেই ভাই। এবং সে যে কথাগুলি বলে, এই কথাগুলি সে তো নতুন বলে না, গত 1 বছর ধরে হাদি এই কথাগুলি বলে আসতেছে এবং সে এটা বিশ্বাস করে। যদি তার বলার কারণে তাকে হত্যা করা হয়, তাহলে এতদিন নয় কেন? ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই কেন? মানে টাইমটা তো একটা ফ্যাক্টর। তাকে সে তো বরঞ্চ এই নির্বাচন সে করবে ঘোষণা দেওয়ার পর ভোটারের কাছে যায়, অমুক তমুক অনেক কিছু আছে। ওই দিন দেখলাম কোথায় এক জায়গায় সে মানে একজন লোককে একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক দোকানে বসে আছে, তাকে একটা লিফলেট দেওয়ার পরে ভদ্রলোক লিফলেটটা দেখলো না। মানে ওরকমভাবে না দেখলে পরে আমি বিরক্ত হইতাম। হাদি বিরক্ত হয় না কিন্তু, না, অনেকে লিফলেট রেখে চলে যাচ্ছে, সে হাসি মুখে সবাই করছে। তার মানে কি হচ্ছে, সে কিন্তু হাদির মধ্যে কিছুটা অ্যারোগেন্সি ছিল, কিন্তু আমি ইদানিং তার মধ্যে এটাও দেখি নাই। যখন সে মনে করেন, তখন তাকে অ্যাটাক করলো। আপনি কি মাসুদ কামাল মনে করেন যে আসলে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বা আরো ঘটার আশঙ্কা রয়েছে? আরো ঘটবে কিনা আমি বলতে পারবো না। ধরেন আমি বললাম আরো ঘটার আশঙ্কা আছে, ধরা যাক হাইপোথেটিক্যালি কাল পরশু এটা ঘটলো, তখন আমরা বলছি যে আমাদের, আমি যে অর্থে আসলে জানতে চাইছিলাম সেই অর্থে আমাদের প্রশাসন, পুলিশ। তবে আমি একটা কথা বলি আপনাকে, গত নভেম্বর মাসে হাদি কিন্তু বলেছিল যে তার কাছে 30টা হুমকি আসছে। এই 30টা হুমকি বলার পরে তার মতো একটা লোক, সে তো এলেবেলে লোক না, সে তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা না তো রে ভাই, তারা সবাই চিনে জানে, কথা বলতেছে। এরকম একটা গুরুত্বপূর্ণ লোক 30টা হুমকির কথা বললো, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে? নেয় কেন? টেলিফোনে তো হুমকি আসছে, দেশে বিদেশের। আচ্ছা, বিদেশেগুলি বাদ দিলাম, দেশেগুলো আপনি নিতেন। বাংলাদেশে এখন সিম তোলা তো অত সহজ না ভাই। যার অন্য নামে সিম তুলছেন, কে তুলছে খবর নেন না, চেষ্টা করছেন বিদেশি নাম্বার থেকে আসছে, সব বিদেশি না, দেশি নাম্বারও ছিল অনেকে। বলছে রে ভাই, নিজের স্ট্যাটাস আমি দেখছি যে দেশি বিদেশি। তো এখন বলতো কোনো অ্যাকশন নেয় কেউ? এখন সরকারের মধ্যে যদি ধরেন, আমি কিন্তু যদি আমাকে বলেন যে আপনি দায়ী করবেন কাকে, আমি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করবো। এখন গভর্নমেন্ট নিজের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্টের উচিত হবে প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করা। আমি কিন্তু মানে এখন আমার মতো করে হাইপোথেটিক্যালি অনেকের নাম বলতে পারি। আমি বলতে পারি যে অমুকে করছে, অমুকে এইটা বলছিল, তমুকে এইটা বলছিল, এর থেকে বোঝা যায়। এগুলি বলে কোনো লাভ নাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখেন, বিএনপির আন্দোলনের সময় তখন হাসিনা সরকার ছিল। ওই যে অক্টোবরে একটা আন্দোলন হলো না, 28 অক্টোবরে। সেই আন্দোলনের সময় একজন পুলিশকে কিন্তু মারা হলো, খেয়াল আছে আপনার? পুলিশকে মারা হলো। ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি, এটা ছাত্রদলের লোক মারছে। ভাই, উনি কি করে জানলেন এটা ছাত্রদল? ওর গায়ে কি লেখা ছিল যে দেখুন আমি ছাত্রদল? লেখা ছিল? লেখা তো ছিল না। উনি বললেন কেন এটা? ওনার বলার কারণটা কি? কারণটা হলো এটা যে উনি এইটা বলার মাধ্যমে পুলিশকে বলে দিলেন যে তুমি ছাত্রদল ছাড়া আর কাউরে ধরো না।
হিসাব কিন্তু ভাই খুব ক্লিয়ার কিন্তু। কাজেই যখন আপনি বলে দিলে কি আগাম বলে দিলে কি হয়, যে বলে দেয় যদি সে পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওইদিকে যেতে হয়, এবং ওই 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 ওটা কোনো সমাধান হয়েছে না, হয়নি। এগুলোই আমাদের দুর্ভাগ্য যে এই 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 ধরনের হত্যার চেষ্টা, হত্যাকাণ্ডগুলো আসলে বছরের পর বছর ধামাচাপা পড়ে যায়। তারপরে আমরা শুধু একটা সময় হতাশা ছাড়া আমরা প্রকাশ করার প্রথম কিছুই কয়দিন থাকে না। হইচই করি, তার মধ্যে রাজনীতি নিয়ে এসে এরে তেরে সমানে আমরা তো গালাগালি আসলে করি, এটারই বদল ফল চেয়েছিলাম। কিছু হয় না। বেস্ট ইসলাম সাহেব কবি, আমরা আপনার কাছে আসছি, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। কিছু উত্তর আছে কি ইতিহাস বিকৃতি করতে করতে এমন জায়গায় চলে গেছে। যখন আপনি বললেন যে শেখ সাহেব বাংলাদেশ আসার আগে দিল্লিতে নামছে এবং নেমে ইন্দিরা গান্ধীকে বলছে যে কবে সৈন্য ফেরত নেবেন, ইতিহাস তা বলে না। ইতিহাস বলে সেপ্টেম্বর মাসে 1971 সালে 7 দফা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে, এবং 7 দফা চুক্তির প্রথম কথাই ছিল ইন্ডিয়ার আন্ডারে একটা সেনাবাহিনী থাকবে, আমাদের কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, রক্ষী বাহিনী যেটা প্যারামিলিশিয়া সে প্যারামিলিশিয়া থাকবে, যুদ্ধের যে ব্যয়ভার সেটা পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া নিবে, আমাদের ব্যবসা বাণিজ্য যে কোনো চুক্তি করতে গেলে কি করতে হবে, ইন্ডিয়ার সম্মতি লাগবে, পররাষ্ট্রনীতি ইন্ডিয়া ঠিক করে দিবে সেইটার। এখন এই যে 7 দফার পরে কি করলেন দেখেন, ডেটটা দেখেন, 19 মার্চ 1972, যেদিন সৈন্য চলে যাওয়ার আগ মুহূর্তে 25 বছর মেয়াদে আপনি একটা চুক্তি করলেন, যেটাকে এই 7 দফাকে এই 25 বছর মেয়াদী চুক্তির মধ্যে ঢুকালেন। তারপরে ইন্ডিয়া আপনার কাছ থেকে কি করে নিয়ে গেছে, সৈন্য নিয়ে গেছে। এবার আপনাকে আর একটা জিনিস বলি, সারা জাতির সামনে না, বলি। কিন্তু আপনি তো এটাকে বলবেন যে আমি 9 মাসের একটা যুদ্ধ, আগে শেষ করতে দেন। হ্যাঁ 9 মাসের যুদ্ধ যারা করলাম আমাদের সেক্টর কমান্ডাররা, মেজর জিয়া থেকে শুরু করে জলিল সাহেব, আমি তো বললাম যারা আছে, আমরা তো স্বাধীনতা যুদ্ধ করছি এই দেশের বাঙালিরা রে ভাই। আপনি এই জিনিসটাই বাংলাদেশিরা আমরা যে 9 মাস যে যুদ্ধ অবশ্যই। করলাম, এই যুদ্ধটাকে কেন আপনি ইন্ডিয়ার যুদ্ধ না, বলছেন? এটা আমরা ইন্ডিয়ার যুদ্ধ বলছি আপনি না। না, আপনার ইন্ডিয়া তো তাই বলতেছে, ইন্ডিয়া 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 তাই বলতে এই দুইটা চুক্তি কি জন্য তাহলে? আমি আপনাকে এই ডিবেটটা আমরা নিশ্চয়ই আরেকদিন করবো আপনার সাথে। না, আমার আরেকটা জিনিস বলে, আপনি যে কথা বলছেন শেখ সাহেব ওখানে বললো আর সৈন্য চলে গেল, তা না, আপনি তো দাসত্বের খবর আরেকটা দিলেন। চুক্তি করেছে। না, আরেকটা চুক্তি করে agreement করেছে। চুক্তি। এবং আরেকটা জিনিস জানেন, যারা আর্মিতে আছেন, আমার শ্বশুর আর্মিতে ছিলেন, জি, রক্ষী বাহিনীর মধ্যে 30% ছিল ইন্ডিয়ান সৈন্য। এই রক্ষী বাহিনী 75 সাল পর্যন্ত 30% ছিল ইন্ডিয়ান সৈন্য। এই যেদিন এই আমাদের এই 36 আগস্ট হয়, সেই কেন কোন প্লেনে করে কেন ইন্ডিয়ান সৈন্যরা এখান থেকে চলে গেল? তার মানে ইন্ডিয়ান সৈন্য এই 15 বছর হাসিনার সময় ওই দেশে ছিল। এই কথা বলেন না, আপনারা তো বলতেছেন। আমাদের সত্যিকার অর্থ বলে যে আপনি আজকে যে তথ্য আপনি দিলেন, যে কথা- সরকার কেন এটা বলছে না? আগে আপনাকে একটা জিনিস বলি, শেখ সাহেবের, বঙ্গবন্ধু বলেন শেখ সাহেবের, তার অবদান নাই কথা কিন্তু বলা হচ্ছে না। আপনি আবার একটা জিনিস বোঝেন, সবসময় সবাই ভেবে নিচ্ছে একটা মানুষের দুটা কয়েনের এপি টুপির দুটার মূল্যায়ন করতে হবে করে। কারণ 72 থেকে 75 সাল তো সে আগে ছিল বিরোধী দলের নেতা, মানুষ তাকে বেছে নিছে। সেই স্বাধীনতা যুদ্ধের ধরে নেন 7 তারিখে যদি সে স্বাধীনতা যুদ্ধের ডাকি দিত, যেমন আপনি এটা বললে কি অসুবিধা, সেই সময় তিনি যে বক্তৃতা দিচ্ছেন 7ই মার্চে, ওই সময় ওইভাবে বক্তৃতা দেওয়ার লোক ছিল না ভাই, এটাও যেমন সত্য কথা। সাথে সাথে উনি জয় পাকিস্তান বলছেন, না, এটাও এটা সত্য আসমরব, কথা। ডেফিনেটলি আপনার বক্তব্যের পরে আসমরব বলেছেন কথাটা আপনার- যে আমি জীবিত আছি, এই বক্তব্যটা এবারে দেয় তাহলে আমি নাই। আপনাকে দেখাই দিই, বদরুদ্দিন ওমর আমাদের এই যে ঢাকার মেয়র ছিল, আমি আপনাকে এখনই বাজার এটা এখন বল, যেই মঞ্চে, শাহরিয়ার ভাই। যে মঞ্চে ওই মেয়র তো খোকা সাহেবও ছিল। না না, খোকা ভাই এটা বলে নাই কথা। এখনই দেখাচ্ছি। আসম আব্দুর রবরা যে কথা বললেন, এই জন্য আমি আগে এটা বাজারে শুনে দেখাই, তারপর আপনি আপনার মাধ্যমে সারা দেশের মানুষ দেখুক যে আমি যে কথাটা বলছেন খোকা সাহেব আপনি বললেন, বলেননি, রবের কথাটাও আছে আমার কাছে। দুইটা জিনিস, রবের কথাটা কি আপনি শুনেছেন? আসমরবের হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি কি বলছেন? তিনি বলছেন জয় পাকিস্তান, এই ধরনের কোনো কথা এবার বলেন নাই। আপনাকে বলি, অরিজিনাল রেকর্ডটা আপনি সরালেন কেন? অরিজিনাল রেকর্ডটা যে বাংলাদেশ বেতার যে রেকর্ড করেছে, সেই বেতারে রেকর্ডও নাই। না না, এবার ভালো কথা, আপনি আপনার কথা যদি আমি ধরে নিই যে উনি জয় পাকিস্তান বলেননি, না। তাহলে উনি জয় বাংলা বললেন ও স্বাধীনতা ঘোষণা দিলেন। হ্যাঁ। তাহলে উনি 25 তারিখ পর্যন্ত এই ভুট্টোর সাথে, ইয়াহিয়ার সাথে সেভারাল মিটিংস করলেন কেন? এইখানে এটা দ্বিচারিতা না? আমি যদি স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে যে থাকি, কথাটা বলেছেন যে হ্যাঁ। কেন করেছে, ঠিক ওই মুহূর্তের পরিস্থিতি আমরা কেউ জানি না না। না না, কেন জানবেন না? আপনি আমি তো কারো জন্ম না। হ্যাঁ, ওসমান হারুন হাদি- আচ্ছা যাই হোক, ইতিহাস নিয়ে আপনার সাথে আমিও কথা বলতে চাই। আপনি যদি 71-এর যার যে অবদান সেটাকে আমরা অস্বীকার করি, তাহলে অস্বীকার আমাদের করার কিছু নাই। অস্তিত্বকে অস্বীকার করা না না, হয়। ওটা তো আমার প্রথম স্বাধীনতা। আমরা 90-এর অভ্যুত্থানকে যদি ছোট করে দেখি, এই কোনোটাকেই যখন যে সংকলন সময়ে যে আন্দোলন এসেছে প্রত্যেকটাই সেই সময়ের জন্য সময়োপযোগী। অবশ্যই যে 71 নিয়ে যে বিকৃতি করা হয়েছে
সে বিকৃতিটা করছে আওয়ামী লীগ। এবং যেটা এই কামাল ভাই এখানে হঠাৎ করে আমরা হাদি নিয়ে কথা বলছি কি না, তো আপনি হয়তো গোড়াতে যেতে হবে। গোড়াটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেন আমরা কথা বলতেছি, ওনারা এই জায়গাগুলোকে কেন স্পষ্ট করেনি। আজ পর্যন্ত স্বাধীনতা নিয়ে কেন বিতর্ক থাকবে? স্বাধীনতার এই যে আপনি যে কথা বললেন, এটা তো আমরা সবাই বলতেছি রে ভাই। মৌলানা ভাসানীর যেমন অবদান আছে, সেটা কি অস্বীকার করা যাবে? যাবে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এটা কি অস্বীকার করা যাবে? যাবে না। আপনি শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে, সেটা কি অস্বীকার করবেন? না। সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কারো তো আপনি, কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে খালি শেখ সাহেব করতেছেন কেন? এটা একটা জিনিস। তাহলে এই জায়গাতে হচ্ছে ইতিহাসের বিকৃতিটা। দ্বিতীয়, আপনি যে কথা বলেন যে শেখ সাহেব ওখানে বলে আসছে সৈন্য, এটা চরম সত্য কথা। সৈন্য ফিরে গেছে, এটা অবশ্যই আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট। সেটা মার্চ মাসে যাক আর 72 সালে যাক, কিন্তু কথা হলো সৈন্যটা যেভাবে ফিরে গেছে, তারপরে দেশটা যেভাবে চালাইছে শেখ সাহেব, সেই কথাগুলো কিন্তু ইতিহাসে আনতে হবে। শাসক হিসেবে তার ভুল ত্রুটি আছে, এটা তো ভুল অস্বীকার ত্রুটি করে না। না। সে শাসক হিসাবে আমার কনস্টিটিউশন থেকে শুরু করে সবকিছু এই দেশটাকে ভারতের করদ্রাষ্ট্রে পরিণত করলো, এটা তো আমাকে স্বীকার করতে হবে। 72 থেকে 75 তো ভারতের করদ্রাষ্ট্র হলো। আমি পুরা আসলে এই ইতিহাস আলোচনাকে থেকে। ঢুকতে চাচ্ছিলাম না, তারপর আপনাকে একটু বলি। তিনি যদি ভারতের করাতেই চলে যেয়ে থাকেন, হ্যাঁ। তাহলে আপনি চিন্তা করেন যে 1 বছর পার হতে না হতেই তিনি কিন্তু লাহোরে গিয়েছেন। সে 74 সালে গেছে 2 বছর, একটা দেশের স্থিতি, একটা 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তিনি গেছেন। মিস্টার ভুট্টো তাকে সেখানে সুন্দরভাবে রিসিভ করেছেন, সেখানে আলাপচারিতা হয়েছে। এই যে দুইটা মানে শেখ মুজিব যদি একান্ত ভারতের অনুগত হয়ে থাকে, তাহলে পাকিস্তানে তিনি যেতেন আপনার মনে হয়? আমার মনে হয় কি শাহরিকুল ভাই, প্রত্যেকটা ঘটনার পরম্পরায় যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের আলোচনা এগোবে না। আমি আপনার সাথে আলোচনা, এই প্রসঙ্গটা আমি কথা দিচ্ছি, আমার ইচ্ছা আছে আপনার সাথে একটা ডিবেট করা। ডিবেট না, কথা যেটা সত্য সেটাকে মেনে নিতে হবে। যে আপনি যেটা বললেন, ওআইসি আমার সংবিধানের মধ্যে ইসলাম শব্দটা নাই কেন, বিসমিল্লাহ নাই কেন, কোথায় থেকে ইম্পোর্টেড হলো? ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। আচ্ছা, এটা তো আমাদের ম্যান্ডেটে ছিল না। ঠিক আছে, আমরা এটার বিরুদ্ধে বললে আজকে আপনার জীবন হুমকি স্বরূপ। আপনাকে এই জায়গাতে নিয়ে আসতে চাচ্ছিলাম। আমরা আজকে যখনই এই কথাগুলো বলতেছি, তখন আপনার জীবন কেন হুমকি স্বরূপ হবে? কেন মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? স্বাধীনতা 53 বছর পর। কেন হাদিদের রক্ত দিতে হবে? সেটার জন্য মাসুদ কামাল ভাই বলছে যে যখন এরকম অবস্থা দাঁড়ায়, যেমন আপনি বলেছেন বা হাদি বলেছে, সরকারের উচিত ছিল এগুলোকে দেখা। না না, সরকারটা কার? এই সরকার তো আমাদের সমস্ত রাজনৈতিক সরকারের দল। উচিত। আজকে দেখেন, আপনি একটু আগে বললেন না, নির্বাচনটা বানচাল করতে পারলে সবচেয়ে সুবিধার কার? ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের। এটা আপনি এই দেশে অস্থিতিশীল করার জন্য গত 18 মাসে যে চেষ্টাটা হয়েছে, সে চেষ্টাটাকে কে করছে? আপনি একটা জিনিস কিভাবে আপনি বলতেছেন যে আজকে আওয়ামী লীগ এই দেশের স্থিতিশীলতা কখনো চাইবে? একটু আগে বললেন, আমি আপনাকে নাম্বার দেখাচ্ছি। রোমিং করে নিয়ে গেছে গ্রামীণের নাম্বার। এই দেশটা যা ইন্ডিয়ার থেকে ফোন করে কথা বলতেছে, এবং যখন আমি এটা পাঠালাম সিকিউরিটি অ্যানালিসিসে, দ্যাট কল ইজ কামিং রোমিং হয়ে বাংলাদেশের যে নাম্বার, তাহলে তার মানেটা কি? আচ্ছা, আমি সেটাই বলছি যে তারপরে সরকার কি উদ্যোগ নিতে হবে? এটা ইন্টারন্যাশনালি যদি সরকার কি বাড়ি বাড়ি যে ইয়া করবে? তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন না না না, আওয়ামী লীগকে তো সাসপেন্ড করছে। সেটা তার মধ্যে তো আপনারা আবার বয়ান দিচ্ছেন যে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। বয়ানটা কিন্তু আমরা একটা জিনিস আপনি যখন খেয়াল করবেন, মাসুদ কামাল ভাই বা যারাই বলছেন কথাটা, এই জায়গায় আমি আপনাকে খুব প্রোটেস্ট করছি। সবার একটা কথা হচ্ছে যে দেশে যদি 1 কোটি থেকে 1.5 কোটি 2 কোটি এরকম লোক থাকে, তাহলে ওদেরকে কি আমরা, ওনারা যেটা বলছেন বা যাদের কথা, তাদেরকে মেরে ফেলবে? না, তারা ভুল স্বীকার করে যে এত বড় বিভেদ তৈরি করা যাবে না। বিভেদ না, আপনি বলেন যে একটা লোক তপ্ত হয়ে মাপ চেয়ে ফেরত আসছে। যে ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া চলছে, বিচার চলছে, আপনি কি দেখেছেন এই বিচারের বিরুদ্ধে মাসুদ কামাল, আনিস আলমগীররা তার বিরুদ্ধাচরণ করেছে? তাহলে আপনি বলতে আনিস আলমগীর আমার সাথে ইয়া করে বলছে যে হোয়াট হি মিন, এটা ক্যাঙ্গারু কোর্টে তাহলে এটা উনি আদালতে এটা উনি শুনেন, এখানে ইয়া বলেননি, বিএনপি দিয়া বলেননি, তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, পান্না সাহেব করেনি। না না, আলটিমেট ফাঁসি হয়েছে শেখ হাসিনার। সেটা তো শেখ হাসিনাকে আনতে হবে। তাহলে মানে কি আপনি যে বিচার কার্যকর হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারেন যে এটাকে ইয়া করেন? আমরা একটু সেকেন্ড